আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর আমি আজকে সাথে আছি আপনাদের সাথে নাসির স্যার। আজকে আমরা নিবন্ধন নিয়ে একটু কথা বলবো। আমাদের যারা নিবন্ধন কোর্সে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তাদের মূলত আজকের এই উদ্বোধন ক্লাসটা নিবন্ধন স্কুল পর্যায়ে। এটা হলো নিবন্ধন স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা। আমরা জানি প্রিলি পরীক্ষায় প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করে, বাংলাদেশের সবচেয়ে বেশি ফেল করে নিবন্ধন লিখিত পরীক্ষায়। প্রিলি পরীক্ষা মোটামুটি আমরা সবাই পাশ করি, কারণ আমরা জানি 100-র ভিতরে যদি আমরা 40 নম্বর পাই, তো 100-র ভিতরে 40 নম্বর পেলেই কিন্তু কি পাস। কিন্তু দেখা যায় যে হতাশ, মানে আমরা সবাইকে বলে দেই যে আমি এবার নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে উত্তীর্ণ হয়েছি, ফেসবুকে সবাই আমরা দিই আলহামদুলিল্লাহ 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 লেখি। এই যে আলহামদুলিল্লাহ আমরা যে লেখি, এরপর কি আলহামদুলিল্লাহ লেখার পর সবাই আমাদের আবার একটু লাইক দেয়, কমেন্ট করে, বলে এগিয়ে যাও, সাথে আছি, কনগ্রেচুলেশন, এরকম অনেক কিছু ফেসবুকে দেন। আপনি দেখবেন ফেসবুকে একটা যদি পোস্ট দেন আলহামদুলিল্লাহ এতটুকু লেখেন, তাহলে কিন্তু আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই জানার চেষ্টা করে, হয় তোমার একটা চাকরি হয়েছে, না হয় তোমার বাচ্চা হয়েছে, না হয় তোমার একটা বিয়ে হয়েছে। এই জিনিস, না হয় নতুন তুমি গার্লফ্রেন্ড পেয়েছো, না হয় তুমি নতুন বয়ফ্রেন্ড পেয়েছো। এই জন্য তুমি ফেসবুকে কি লিখেছো, আলহামদুলিল্লাহ লিখেছো, অথবা পাওনা টাকা পেয়ে গেছো। এইগুলোই কিন্তু আমরা লিখি। আসলে দেখেন, মানুষ আমরা কৌতূহল থাকি যে কেন ভাই ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখো, নিশ্চিত তার একটা সুসংবাদ আছে। এখন আপনি যেদিন নিবন্ধনের প্রিলি পরীক্ষাটা রেজাল্টটা দেওয়ার পরে আপনারা সবাই কি আলহামদুলিল্লাহ 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 ফেসবুকে ভরিয়ে ফেলান। স্বামী কি জানতে পাইছে তার বউ কি করছে, নিবন্ধনে প্রিলিতে পাশ করছে। তারপর মা বাবাও জানতে পারছে নিবন্ধন পাশ করছে, তো এরা মনে করছে চাকরি হয়ে গেছে। মানে পাশ করা মানে তারা মনে করছেন যে 80% চাকরি আপনার হয়েই গেছে, এটা মনে করছে। কিন্তু আপনি তো মনে মনে ভাবতেছেন যে শালার, কেবল পাশ করলাম প্রিলি প্রথম ধাপ, এতেই মানুষ এত আনন্দিত, এত উৎফুল্ল, আমাকে এত এত কমেন্ট করতেছে, তাহলে আমি যদি লিখিত পাশ করি, তাহলে এই জিনিসগুলো একটু মাথার ভিতরে গেঁথে রাখেন। প্রিলি পাশ করা যতটা সহজ ততটা কঠিন হলো লিখিত পরীক্ষায় পাশ করা। যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন তারা বুঝেন যে নিবন্ধন লিখিততে পাশ করা কতটা কঠিন। আপনি যে সাবজেক্ট 4 বছর অনার্স কমপ্লিট করলেন, ওই সাবজেক্টের উপরেই আপনার কিন্তু পরীক্ষা দিতে হয়। এই জন্য বলি, যখন আপনার রেজাল্টটা দেয় প্রিলির, এরপর হাতে যতটুকু সময় দেয় আমাদের এনটিআরসি, ওই সময়ের ভিতরে কখনোই আপনার প্রস্তুতি নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? যে জিনিস আপনি 4 বছর পড়াশোনা করছেন, 4 বছরে আপনি আপনার পুরো জিনিসটা আপনি আয়ত্ত করতে পারেন নাই। 4 বছর পড়াশোনা করে আপনি বাংলাটা আয়ত্ত করতে পারলেন না, রাষ্ট্রবিজ্ঞান আয়ত্ত করতে পারলেন না, সেখানে কিভাবে সম্ভব আপনার 3 মাসে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া? আবার দেখেন, স্কুল পর্যায়ে সেখানে আবার আছে 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। যারা সামাজিক বিজ্ঞান অনুষদ, সেখানে 10টা সাবজেক্টের আপনি যদি পরীক্ষা দেন, সেই 10টা সাবজেক্টের পরীক্ষা দিতে গেলে সেখানে আপনার 10টা সাবজেক্ট পড়া লাগে। উফ, আর একটা প্যানিক। এই জন্য বলি ভাই, আপনারা আগে থেকে পড়াশোনা শুরু করেন। দৈনিক যদি 1 ঘন্টাও টাইমও দেয় লিখিত পরীক্ষার জন্য, তাহলে আপনি লিখিত পরীক্ষা ভালো একটা অবস্থানে যাবেন। এই জন্য বলবো, যাদের মূল টার্গেট একটা নিবন্ধন যদি টার্গেট থাকে, অবশ্যই লিখিত প্রস্তুতিটা নিয়ে রাখেন, নতুবা জীবনে অনেক পস্তাতে হবে, আমাদের অনেক পস্তাতে হবে। ওকে, তাহলে আমরা আজকে একটু দেখি, একটু খেয়াল করেন, আমরা একটু দেখি কেমন আছেন সবাই। শুক্রবার, আজকে তো আর শুক্রবার না, আজকে কি বার আমি নিজে ভুলে গেছি। আচ্ছা, আমরা একটু দেখি। এখানে মূলত আমরা প্রশ্নটা দেখব, তারপরে কলমটা কই রাখলো। আচ্ছা, প্রথম আজকে ক্লাসটা মূলত কাদের জন্য? আজকে ক্লাসটা মূলত স্কুল পর্যায়ে যারা বাংলা ডিপার্টমেন্টের আছেন, যারা লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে ক্লাসটা। আজকে তাদের জন্য ক্লাসটা আছে, আমরা এই ক্লাসটা উন্মুক্ত করে দিলাম, যাতে অন্যরাও দেখতে পারে, আসলে বুঝতে পারে যে আসলে লিখিত পরীক্ষার ধরনটা কেমন, কিভাবে লিখতে হয় এখানে। আর সবাইকে বলি, লিখিত পরীক্ষা আপনি বাংলা হোক আর যে কোনো সাবজেক্ট হোক, সাধু চলিত ভাষার মিশ্রণ করা যাবে না, বানান ভুল করা যাবে না। ভাই সবচেয়ে ন্যাস্টি জিনিস হলো লিখিত পরীক্ষায় বানান ভুল আর সাধু চলিত ভাষার মিশ্রণ। এই দুইটা জিনিস কখনোই করবেন না লিখিত পরীক্ষায়। এক, সাধু চলিত ভাষার মিশ্রণ। দ্বিতীয়ত হলো আপনি বানান ভুল। এই কাজগুলো লিখিত পরীক্ষায় কখনোই করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। স্যার নতুন জয়েন করেছি আমি, কেমন আছেন সবাই? বাহ 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 বাহ, ভালো ভালো ভালো। স্যার আমি হিসাব বিজ্ঞান সাবজেক্টের লিখিত ক্লাস হয় না কেন? সবই ক্লাস হয়, তুমি পাও না, তুমি নিজেই ক্লাস করো না। স্যার জুমে ক্লাস হলে আমি জয়েন করতে পারি না, সমস্যা নাই। জুমে যারা ক্লাস করতে পারেন না, যারা জুমে ক্লাস করতে পারে না, তাদের জন্য ফেসবুক আছে। আমরা দুই শ্রেণীর মানুষ, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি।
সমস্যা হলো এটা। এখন এক গ্রুপ জুম আর এক গ্রুপ ফেসবুক, এক গ্রুপ জুম ভালো বুঝে আর এক গ্রুপ ফেসবুক বুঝে না, আবার এক গ্রুপ ফেসবুক ভালো বুঝে জুম বুঝে না, আমরা কই যাব? ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে প্রথমত আমরা দেখাই এই সাজেশনটা সবাই ফলো করবেন, এটা রুমে টানিয়ে রাখবেন। যারা 301 কোডে যারা পরীক্ষা দিবেন এই সাজেশনটা সবাই কি করবেন, রুমে প্রথমে টানিয়ে রাখবেন। আপনি যেখানে পড়ার টেবিলটা আছে পড়ার টেবিল সুন্দর করে সাজিয়ে রাখবেন। এবার ধারাবাহিকভাবে হ্যান্ড নোটগুলা পড়া শুরু করবেন। আর দৈনিক আপনি প্রিলির জন্য পড়াশোনা করবেন, লিখিতর জন্য পড়াশোনা করবেন। বা চাকরি দরকার আপনার, অনেকে আপনার চাকরিটা যাতে না হয় ওই ধান্দাই করবে। আপনি দেখবেন আপনার রুমমেটরা সবসময় চাবে আপনাকে টপকাইয়া সে চাকরিটা নিয়ে আগে রুম ছাড়তে। এইরকম চিন্তা করেন যে আপনার রুমের সবাই একসাথে চাকরি নিয়ে বের হতে পারবেন, এটা খুবই রেয়ার। আপনি চেষ্টা করবেন যাতে আপনার চাকরিটা 2025 সালে হয়। তা 2025 সালে চাকরি পেতে হলে প্রিলি লিখিত উভয় স্টাইলই পড়াশোনা করেন। এখন আপনি বুঝতেই পারতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টাকা দিয়ে অ্যাপ্লাই করলেন, যে দেখলেন সেখানে লিখিত পরীক্ষা। শুধু এমসিকিউ প্রশ্ন যারা সলভ করতেছেন তারা জীবন যৌবনটাকে ধ্বংস করতেছেন। আমি আবারও বলে দিচ্ছি, এমসিকিউ শুধু সলভ করলে চাকরি পাওয়া জিরো জিরো, 0% চাকরি পাবেন, এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। কারণ নিবন্ধনে লিখিত পরীক্ষায় লিখিত পাস না করলে আপনার কখনোই চাকরি হবে না। তো এখানে 301 নাম্বার কোডে ক বিভাগে আপনাকে 4টা প্রশ্ন লিখতে হবে, 4 দশন কত 40। এখানে দেখেন এই অংশ থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রশ্ন কটা দিয়েছি এই প্রশ্ন কটা ধারাবাহিকভাবে আপনাদের পড়ানো হবে। এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমি পড়াবো। এটা হলো লিটারেচারগুলো ধারাবাহিকভাবে পড়ানো হবে। আজকে আমি ব্যাকরণ পাঠটা আপনাদেরকে একটু পড়াবো, দেখবে। আর এই ব্যাকরণ যে পাঠটা আমি আজকে পড়াবো এই ব্যাকরণ পাঠটা সবার কাজে লাগবে। আজকে যারা এখানে লাইভে আছেন সবার এই টপিকটা কাজে লাগবে। বাংলা বানান রীতি, বাংলা বানান রীতির টপিকটা এটা স্কুল পর্যায়ে 2তেও কাজে লাগবে, স্কুল পর্যায়েও কাজে লাগবে। এমনকি যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন, বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, 11 থেকে 20তম গ্রেড লিখিত পরীক্ষা দিবেন বা কোনো প্রিলি পরীক্ষা দিবেন, সবার জন্য বাংলা বানান রীতি কাজে লাগবে। আজকে এখান থেকে পড়াবো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন, বাংলা একাডেমি অতৎসম শব্দ বানানের 5টা নিয়ম, বাংলা একাডেমি তৎসম শব্দের বানানের 5টি নিয়ম। এই নিয়মগুলো আমাদের কিন্তু পড়তে হয় এবং এগুলো দেখেন 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন ছোটখাটো অফিস সহায়ক চাকরি সব জায়গায় আসে। বিসিএস লিখিত পরীক্ষা দিতে যাবেন সেখানেও আসে, পিএসসি নন কাডার একটা লিখিত পরীক্ষা দিতে যাবেন সেখানেও আসে। এগুলোর বাইরে আপনি চলতে পারবেন না। যাই হোক সাজেশনটা আপনাদের এটা আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন সবাই এটা পেয়ে যাবেন সাজেশনটা। এই সংক্ষিপ্ত টিকা লিখতে হয় আমাদের, এর বাহির থেকে জীবন আসতো না। প্রসঙ্গগুলো ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা আপনার 2টা ব্যাখ্যা লিখতে হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ঠিক আছে, এটা এই যে দেখেন আমরা আজকে পড়বো এই পাঠটা। খ বিভাগে এই যে 3, 5, 15 নম্বর 3টা প্রশ্ন লিখতে হয় এখানে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নীতি অনুসারে অতৎসম শব্দে 5টা নিয়ম, এটা আমরা শিখব। সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর, সাধু চলিত ভাষার পার্থক্য, ছন্দ কাকে বলবো, কত প্রকার কি কি, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন। উচ্চারণ রীতি কাকে বলে, উচ্চারণের 5টা নিয়ম। মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে, মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। যাই হোক এখান থেকে আমরা আজকে বাংলা একাডেমি বানানের নিয়মটা শিখবো। ওকে, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে বানানের নিয়মটা লেখেন। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম সবার জন্য, এই ক্লাসটা আজকে সবার জন্য কিন্তু মুক্ত, সবার জন্য। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। তা প্রথম প্রশ্নটা এটা, এরপর আমরা তৎসম অতৎসম আমরা আলাদা করে দিব। তা লেখেন প্রথম প্রশ্নটা হলো এটা সবার জন্য, যারা 11 থেকে 20তম গ্রেড বা যে কোনো চাকরি পরীক্ষা দেন সবার কাজে লাগবে। বাংলা একাডেমি প্রমিত বানানের, বাংলা একাডেমি প্রমিত বানানের কয়টা নিয়ম, 5টি নিয়ম লেখন, 5টি নিয়ম। হ্যান্ড নোট পেয়ে যাবেন আজকে, ফটোকপি আজকে প্রেসে আজকে ছাপানো হবে, পেয়ে যাবেন। বাংলা একাডেমি প্রমিত বানানের 5টি নিয়ম লিখুন, 5টি নিয়ম লিখুন। বাংলা একাডেমি প্রমিত বানানের 5টি নিয়ম লেখেন, দ্রুত লেখেন। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন। এখন আপনি এভাবে একটা প্রশ্ন আসবে, এই প্রশ্নটা কখনো পরীক্ষার খাতায় আপনি উঠাবেন না। যে প্রশ্ন আপনি লিখবেন এটা 8 নাম্বার থাকতে পারে, 1 নাম্বার থাকতে পারে, 2 নাম্বার থাকতে, লিখবেন 2 নং প্রশ্নের উত্তর। লেখার পর লিখবেন বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম হলো। ওই হলো লেখা শুরু করতে পারেন অথবা 1, 2 দিয়ে লিখতে পারেন। 1 নাম্বারে 1 নাম্বার নিয়মটা কি, আমরা জানি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান নিয়ম চালু করে কত সালে, 1992 সালে, যেটা বিশেষ পরীক্ষা এসেছিল এর আগে।
তাহলে বাংলা একাডেমি প্রথম বাংলা বানান নিয়ম চালু করে 1992 সালে এবং সর্বশেষ সংশোধন করে 2012 সালে। আজকে আমরা 2012 সালে বাংলা একাডেমি যে প্রমিত বানানের নিয়ম চালু করেছে এই বানানগুলো আমরা শিখব। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, 1 নম্বর বানানের নিয়ম দেখেন, এখান থেকে কোনটা অতৎসম কোনটা তৎসম এটা আলাদা করে ফেলতে পারবো। আগে আমরা কিছু নিয়ম শিখি। লেখেন 1 নম্বর নিয়ম, অতৎসম অর্থাৎ অতৎসম অর্থাৎ অতৎসম মানে কি? যেটা তৎসম না। অতৎসম অর্থাৎ দেশি দেশি অর্ধতৎসম এখন বাতিল হয়ে গেছে, এই জন্য অর্ধতৎসম শব্দটা আমরা নাই লিখি। দেশি দেশি শব্দ তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ এবং সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে। 1 নম্বর নিয়ম হয়ে গেল। যদি বলে বাংলা একাডেমি অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম লেখুন, তাও পারবেন। নিয়ম শিখলেই পেরে যাবেন, টেনশন নিয়েন না। 1 নম্বর নিয়ম কি? যদি কেউ পিএসসির অধীনে কোনো নন কাটা লিখিত পরীক্ষা দেন, 11 থেকে 20তম গ্রেডে যদি লিখিত পরীক্ষা দিতে চান, তাহলে এগুলো আসবে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখুন, অথবা বাংলা একাডেমি তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লিখুন, অথবা বাংলা একাডেমি অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লিখুন। কারেন্ট গেল গিয়া, স্যার নেট ঠিক হয়েছে? দেখি নেট ঠিক হয়েছে কি না, মনে হয় তো ঠিক হয়েছে। দেখেন, আচ্ছা এখানে দেখেন 1 নম্বর নিয়মটা কি ভালো করে খেয়াল করবেন। এই নিয়মের অধীনে আপনি প্রচুর পরিমাণে বানান শিখতে পারবেন। যারা প্রিলি পরীক্ষা দেবেন, বিসিএস বা প্রাইমারি দেবেন বা নিবন্ধন প্রিলি দিবেন, সব পারবেন। 1 নম্বর নিয়মটা কি লিখেছি? অতৎসম অর্থাৎ দেশি শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ এবং সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে। ক্লিয়ার সবাই? অতৎসম মানে কি? যেটা তৎসম না, এটাকে বলে অতৎসম। সুন্দর করে মনে রাখবেন, অতৎসম অর্থাৎ দেশি শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ এবং সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে। লিখছেন? লেখার পরে এখানে লিখবেন যেমন। কি লিখবেন? যেমন। যেমন লেখার পর যে কোনো লিখিত পরীক্ষা আপনি যেমন লেখার পর কোলন চিহ্ন দিবেন। যারা লিখিত পরীক্ষা দিবেন কোনো না কোনো চাকরির, বিসিএস সহ, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কিছু মুদ্রা দোষের কারণে কিন্তু আপনারা লিখিত পরীক্ষা বেশি একটা নম্বর পান না। যেমন লেখার পর কোলন চিহ্ন দিবেন, মনে থাকবে। আমি একটা সূত্র লিখলাম, এরপর লিখবেন যেমন। যেমন লেখার পর আপনি এখানে উদাহরণ দেওয়া শুরু করবেন। তা এখন আপনি কি করবেন? এই দেশি শব্দের উদাহরণ দিবেন, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের উদাহরণ দিবেন, সব। যেমন এরকম কয়েকটা উদাহরণ দাও, বাড়ি, গাড়ি, শাড়ি। এই যে বাড়ি, গাড়ি, কমা কমা দিয়ে যান। যেমন বাড়ি, গাড়ি, বাড়ি, গাড়ি, এরকম দেন। শাড়ি, শাড়ি। এরপর দেখেন বাড়ি, গাড়ি, শাড়ি। এরপর লেখেন রকমারি, রকমারি বানানটা লেখেন। আসমানি, আসমানি। এরপর লেখেন আসামি, আসামি। এরপর লেখেন ফেরারি, ফেরারি। ঠিক আছে? এরপর লেখেন ইসলামী, ইসলামী। এরপর লেখেন ঈগল, ঈগল। এরপর লেখেন ঈদ, ঈদ। এরপর লেখেন পল্লী, প লয় লয় রস্বইকার, পল্লী। তাহলে ফেরারি, ইসলামী, ঈগল, পল্লী। ঠিক আছে? আমদানি, রপ্তানি, আমদানি, রপ্তানি, আমদানি, রপ্তানি। এরপর লেখেন দরকারি, দরকারি। এরপর লেখেন তরকারি, দরকারি, তরকারি, সরকারি। প্রিলি লিখিত একসাথে হয়ে যাবে, দরকারি, তরকারি, সরকারি। দ্রুত লেখো। স্যার লেখা বোঝা যায় না, আমি মুখ দিয়ে কথা বলতেছি। অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি এগুলো মুখে শুই না যদি না লিখতে পারেন, তাহলে তো মান সম্মান কিছুই নাই। দ্রুত লেখেন। তা আমরা কি লিখলাম? শাড়ি, রকমারি, আসমানি, আসামি, ফেরারি, ইসলামী, ঈগল, রস্বই গলা ঈগল, রস্বই দ ঈদ, পল্লী, পলয়লায় রস্বইকার, পল্লী, আমদানি, রপ্তানি, দরকারি, তরকারি, সরকারি। দ্রুত লেখেন। 1 নম্বর নিয়মটা লেখেন দ্রুত।
দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, 10টায় আপনাদের সোহেল স্যারের সাথে জিকে ক্লাস আছে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জিকে ক্লাস করবেন, সমস্যা নাই। লেখা শেষ। তাহলে আমরা কি লিখলাম? 1 নম্বর নিয়ম, এই বানান কটা মনে হয়, এগুলো এই বানানগুলো কিন্তু প্রিলিতেও কাজে লাগবে, আপনার অন্য কোনো সাবজেক্টে লিখিত পরীক্ষা দিবেন ওখানেও কাজে লাগবে। তো আমরা 1 নম্বর নিয়মটা কি শিখেছিলাম? অতৎসম, অর্থাৎ তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, দেশি শব্দ এবং সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হয়। যেমন লিখে এরকম কয়েকটা উদাহরণ টাস টাস করে লিখে দিবা। এতগুলো উদাহরণ হয়তো তুমি লিখতে পারবা না, কিন্তু যে কয়টা পারবেন ওই কয়টা লিখে দিবেন, যে কয়টা মনে পড়বে টাস টাস লিখে দিবেন। লেখা শেষ। ওকে, এই যে দেখেন কামরুন নাহার, তিনি কিন্তু কামরুজ্জামান, তিনি কিন্তু সবগুলা শব্দই লিখে দিয়েছে, দেখছেন? শাড়ি, রকমারি, আসমানি, ইংরেজি। হ্যাঁ, ইংরেজি বানানটাও কিন্তু রস্বইকার হবে। এই যে ইংরেজি বানান, ইংরেজি একটা বিদেশ শব্দ, ইংরেজি বানানটা রস্বইকার হবে, তাই না? এগুলা স্টিমার, এই যে শাটার স্টিম, ওইকা মারা, এটা ইংরেজি শব্দ, রস্বইকার হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে দেখেন আমরা 1 নম্বর নিয়ম আমরা শিখে গেলাম। এবার আর একটা নিয়ম, সহজ একটা নিয়ম লেখাই দিই। 2 নম্বর একটা সহজ নিয়ম লেখাই, স্ত্রীবাচক। লেখেন স্ত্রীবাচক অতৎসম, অতৎসম, স্ত্রীবাচক অতৎসম, স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হবে। 2 নম্বর নিয়মটা লিখে রাখেন, সহজ নিয়মগুলো লিখে দিবেন, তাহলে পরীক্ষা হলে মনে থাকবে। স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। স্ত্রীবাচক অতৎসম শব্দের বানান, এই যে যেমন লেখেন, এই যেমন লেখার পর কোলন চিহ্ন দিবেন। আপনারা অনেকে কি করেন, বিভিন্ন লেখার ক্ষেত্রে যেমন লেখার পর 2টা বিসর্গ মারেন, আবার অনেকে যেমন লেখার পর বিসর্গ পর একটু লিপস্টিক মারেন, আবার অনেকে কি আছে যেমন লেখার পর একটু টান মারেন, আবার অনেকে যেমন লেখার পর কোলন চিহ্ন আবার একটু লিপস্টিক মারেন। এই কাজগুলো করা যাবে না, এগুলা ইসলামে নিষিদ্ধ, এগুলো সব জায়গায় কি একদম নিষিদ্ধ, এগুলা কখনোই করা যাবে না, এই আকামগুলো পরীক্ষার হলে করা যাবে না। যেমন এরপর ডাইরেক্ট ক্লোন, যেমন এরকম লেখেন রানী, রয়কার রা, দন্ত নয় রস্বইকার, রানী, রানী। এরপর লেখেন এগুলো হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ। এরপর লেখেন রাধুনী, এরপর লেখেন গোয়ালিনী, গয়কার গো, অন্ত্যেষ্টিয়াকার, লস্কালি, দন্ত নয় রস্বইকার, গোয়ালিনী। তা রানী বানান, রাধুনী বানান, গোয়ালিনী বানান। দ্রুত লেখেন পসারিনী, প দন্ত শাখা রস্কারি, দন্ত রসে, পসারিনী, পয়দিকের পু, পূজা, না এটা দরকার নাই। তাহলে আমরা কি লিখলাম? রানী বানান, রাধুনী বানান, গোয়ালিনী বানান, পসারিনী বানান। এগুলো হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ। এরকম লেখেন দাদি, এরপর লেখেন কাকি, দাদি কাকি, এরপর লেখেন চাচি, এরপর লেখেন নানি, এরপর লেখেন ভাবি, এরপর লেখেন বৌদি, এরপর লেখেন মাসি পিসি, এরপর লেখেন মাসি, এরপর লেখেন পিসি। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। উজ্জ্বল খান জয়, আপনি আমাদের 509 একটা কল দেন। হ্যাঁ, আপনি 509 একটা কল দেন। তা দেখেন পরের 2 নম্বর নিয়মটা কি? স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হয়। ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন টাইম লাইনে, তাহলে কি হবে, ক্লাসটা পরবর্তীতে আপনি দেখতে পাবেন, খুঁজে পাবেন। আপনি সবসময় কি করবেন, আপনার যদি ফেসবুক আইডিতে ক্লাসটা যদি শেয়ার দিয়ে রাখেন, তা ওই ক্লাসটা পরবর্তীতে খুঁজে পেতে আপনার খুবই ইজি লাগবে। তা এটা লেখেন, দ্রুত লেখেন। তাহলে স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে কি হয়? রস্বইকার হয়। যেমন রানী, রানী বানান রয়কাররা, দন্ত নয় রস্বইকার, রানী বানানটা খেয়াল রাখবেন সবাই। এবার রাধুনী বানানটা খেয়াল রাখবেন, রয়কাররা ধস্কেতু দন্ত নয় রস্বইকার, রাধুনী। গোয়ালিনী বানানের সব রস্বইকার। এরপরে পসারিনী বানানের সব রস্বইকার, দন্ত না কিন্তু। দাদি কাকি চাচি নানি ভাবি বৌদি মাসি পিসি। দ্রুত লেখেন, এই বানানগুলো সব রস্বইকার। আরো 2-একটা উদাহরণ লিখে রাখেন, যেমন অভাগিনী, ভয়কার ভা, গয়ের শিকার গি, দন্ত নয় রস্বইকার, অভাগিনী, বয়কার বা, ঘরের শিগি, দন্ত নয় রস্বইকার, বাঘিনী, অভাগিনী। এবার কি লিখবেন? বাঘিনী। লিখে রাখেন অভাগিনী, বাঘিনী। এরপর লেখেন নাগিনী। তার স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হবে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। বই না পাইলেন 509 কল দেন। তার স্ত্রীবাচক অতৎসম শব্দের বানানে রস্বইকার হয়। 2 নম্বর নিয়ম শেষ। 2 নম্বর নিয়মটা শেষ কিনা একটু বলেন, 2 নম্বর নিয়মটা শেষ কিনা? লেখেন বাংলা অধ্বনির উচ্চারণ
3 নম্বর একটা নিয়ম শিখাই দিই। বাংলা অধ্বনির উচ্চারণ কি? বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো হবে। স্যার আমাদের সাথে চম্পা আছেন, উম্মে রাবেয়া ইসলাম আছেন, মোহাম্মদ ফারাজ আছেন, ভোরের শিশির, মেঘে বৃষ্টি। দ্রুত লেখেন, ঠিক আছে? যারা আছেন আপনারা শেয়ার দিয়ে রাখেন, তাহলে ক্লাসটা ভাল লাগবে। তা 3 নম্বর নিয়মটা কি লিখলাম? বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে, ও এর বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার দিয়ে লিখতে হয়। 3 নম্বর নিয়মটাকে, এটা একটা অতৎসম শব্দের বানানের নিয়ম। এটা একটা, আপনাকে যদি পরীক্ষা বলে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম লেখুন, এগুলা তৎসম অতৎসম মিলাইয়া 5টা নিয়ম লিখে দিলেই হয়ে গেল। অথবা যদি বলে অতৎসম শব্দের বানানের নিয়ম, আমি তো 3টা লেখাই দিলাম, লাগে আর মাত্র 2টা। একটা কি, বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার দিয়ে লিখতে হয়। মানে কিরকম দেখো, এটা নিয়মটা সবারই জানা দরকার। যেমন ছোট, ছয়কার ছো, টয়কার টো, এই যে ছোট অধ্বনির উচ্চারণ, তার বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো যদি হয়, ছোট ছোট ও কার হয়ে যায়। স্যার জুমের ক্লাস বন্ধ করে ফেসবুক ক্লাস করান। ওরে হোসেন আহমেদ, তোমার জুম ভাল লাগে না? স্যার কাইন্ডলি একটু জানাবেন, 47তম আবেদনে টাকা জমা দিতে গেলে ফিরতি SMS আসছে না কেন? কি কয়? আসবে তো, আমি রান্না করি আর ক্লাস করি। করেন, রান্না করেন, ক্লাস করেন, সবই করেন। আসবে 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 আসবে। স্যার আমি রান্না করি আর ক্লাস করি। কি রান্না করো রাবেয়া? কি রান্না করতেছো? আচ্ছা এইগুলো একটু লেখেন। যেমন ছোট বানানটা, এটা আপনারা অনেকেই জানতেন না। বড় বানান, বড় ইবিন্দু রায়কার বড়, এই বানানটাও জানতেন না। এই ছোট বানান বড় বানান আপনারা অনেকেই জানেন না, বুঝছেন? এইগুলো আপনারা এভাবে লেখেন, ছয়কা ছোটটা ছোট, বরাবর, এই বানানগুলো ভুল। তা যেমন ছোট বড়, এসো, এ দন্তস্ব একার, এসো, বসো, কর একারো করো, এসো বসো করো, চলো, চল একালো চলো, ধরো, ধর একারো ধরো, মরো, মর একারো মরো। দেখছেন? তাহলে কি কি লিখলাম? যেমন ছোট বড়, এসো বসো করো চলো ধরো মরো, এগুলো কি গেল। তাই গায়কার গে লয়কালো গেল, গেল, হলো, হল একালো হলো, 12 বয়কার 12 একারো 12, তয়কার তে রয়কারো 13। দ্রুত লেখো, 13। এবার লিখতে পারো 18, সরে 8 ছয়কার 18 রয়কার 18। এরপরে 15, প নয়কার নিয়ে রয়কার 15, 16 ছয়কার 16 লয়কার 16। দ্রুত লেখেন। জুমের ক্লাস পরে দেখা যায়, কে বলছে দেখা যায় না? স্যার আমি বেগুন ভর্তা করছি আর আপনার ক্লাস করছি। বাহ, বেগুন ভর্তা দেখবানে খাও, চুলকানো কারে খায়? চুলকাইবে না তোমারে? গতকাল SMS করছি, রিপ্লাই পান নাই? পাবেন। আচ্ছা দেখেন, তাহলে 3 নম্বর নিয়মটা কি? বাংলা অধ্বনির উচ্চারণ ভালো করে শেখেন। বাংলা অধ্বনির উচ্চারণ ও এর মতো হলে ওকার দিয়ে লিখতে হয়। যেমন ছোট বড়, এসো বসো করো, ধরো মরো, চলো, গেল, হলো, বা 11 12 13 15 16 18 ইত্যাদি ইত্যাদি। এটা ইত্যাদি। দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ হলে ডান লিখবা। লেখা শেষ হলে ডান লিখবা, দ্রুত। লেখা শেষ হলে ডান লিখবা, ডান। আমার মনে হয় জব মেডিসিনের যারা স্টুডেন্ট, তারা নিয়মিত যারা ক্লাস করে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, তাদের মনে হয় বাংলাদেশে বানানে কোথাও আটকাবে না আপনাদের। যে কোনো প্রফেশনালে যান না কেন, আপনি কখনোই আটকাবেন না। লেখা শেষ, লেখা শেষ হলে একটু ডান লেখো না। হ্যাঁ, মারতে গেলে মারো, ময়কার মার রয়কার মারো, হাঁটতে বলে হাঁটো, হয়কার হাঁট টয়কার টো। যদি তোমার বলে "এই, তুমি আমার সাথে একটু হাঁটো", এই হাঁটার হাঁটো, আমার হাতটা একটু ধরো, বলে না আমার হাতটা একটু ধরো, এই কাজটা গুলো মেয়েরাই কয় আসলে। ছেলেরা কিন্তু এক্ষেত্রে খুব ইনোসেন্ট। মেয়েরাই কি করে, সাইদে সাইদে বলে আমার হাতটা একটু ধরো না প্লিজ। এই যে হাতটা আগে আগাই দেয় কে? মেয়েরা। তাই ছেলেরা এই সুযোগে আবার একটু হাতটা ধরে। এই ধরো বানানো কি? ধর একারও ধরো। লিখেছেন? ডান, ধরো। এই যে দেখো, কিন্তু ব্যতিক্রম এই নিয়মের, মনে কর সব জায়গায় আবার ঠোঁট গোল করতে যাবেন না।
দুই একটা জায়গায় ব্যতিক্রমও কিন্তু আছে, দুই একটা জায়গায় ব্যতিক্রম আছে। যেমন শত, শত, কত, যত, তত, এই যে এত, তাহলে এত, যত, কত, শত, ছিল, যেন, এইগুলা ওকার দেয়া যাবে না, ব্যতিক্রম। স্যার আমি এখনো কাউকে বলি নাই। হ্যাঁ, আরিফা আক্তার, তুমি এখনো কাউরে বলো নাই যে আমার হাতটা ধরো। ওরে ভাই, মেয়েরা এই কাজটা খুবই, ছেলেদের অল টাইম বলে যে আমার হাতটা একটু ধরো। ঠিক আছে, এই যে এক জায়গায় বসে বসে কি হাতটা আগায় দেয় আগে কারা? মেয়েরা। তো এই ধরো বানান ধর আয় কারো ধরো, ঠিক আছে? লিখছে, লিখছেন? স্যার বাংলা অধ্বনির উচ্চারণ এর মতো হলে ওকার দিয়ে লিখতে হয়, যেমন ছোট বড় এসো, সিদ্ধার্থুল মুনতাহার, গুড 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 গুড। স্যার 19 দিন হয়ে গেছে ভর্তি এনটিএসসির, কিন্তু এখনো বই পাই নাই। এনটিএসসি যারা প্রিলির বই পান নাই, বই পাবেন 20 তারিখ। আপনি নোটিশ দেখেন, আপনাদের নতুন বই ছাপানো হয়েছে। ইংরেজির ভিতরে প্রচুর ভুল ছিল এবং বাংলার ভিতরে টুকটাক ভুল ছিল, যে কারণে এই দুইটা বই চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনাদের নতুন আপডেট বই দেওয়া হয়েছে। প্রেস থেকে আপনাদের বলছি আমরা 20 তারিখ সবাই হাতে পারবেন, 20 তারিখ হাতে পাবেন। যারা নিবন্ধন প্রিলিতে ভর্তি আছেন, যারা বই পান নাই, তারা 20 তারিখ পাবেন, 20 তারিখ নতুন বই পাবেন, নতুন, একদম নতুন। জুম ক্লাসগুলো রেকর্ড কোথায় পাবা? আমাদের হটলাইন নাম্বার একটা কল দাও, হটলাইন নাম্বার একটা কল দাও। তো এইগুলা কিন্তু আপনি ওকার দিতে পারবেন না। আপনাদের একটা জিনিস আছে, এই অনেকে দেখি ছিল বানানে এখানে লয় ওকার দিয়ে বসে থাকেন, এগুলা করা যাবে না। তাহলে যত, তত, শত, কত, যেন, এই বানানগুলাতে ওকার দেয়া যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার? ওরে স্যার আপনি মনে হয় হাত ধরেন না, হয় কিভাবে জানেন? তোমার নূরে ইসলাম, তোমার কিভাবে বানান এভাবে? আমি যে মেয়েদের হাত ধরি নাই, এটা কি আমি বলেছি যে আমি মেয়েদের হাত ধরিনি? দ্রুত লেখেন। পুরাতনদের বই যে কটা চ্যাপ্টার চেঞ্জ হয়েছে তাদের আপনাদের পিডিএফ দিয়ে দেবো, টেনশন নিয়েন না। যাদের যে যে টপিকে প্রবলেম আছে দুই একটা, ওটা আমরা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা গেল এটা। এবার লেখো 2 নাম্বার, 3 নাম্বার লেখো, 3 4 নাম্বার নিয়মটা লেখো। অতৎসম, অতৎসম। তবে প্রথম প্রশ্নটা কিন্তু আমি লিখে দিচ্ছি, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো 5টা, কিন্তু আমি লেখাইতেছি কিন্তু সব অতৎসম শব্দের বানান নিয়ম প্রথমে। কোনো সমস্যা নাই স্যার, আমার পরীক্ষা আসবে, আমি স্কুল পর্যায়ে 2তেও আসবে, স্কুল পর্যায়ে 1এও আসবে। যদি পরীক্ষায় বলে যে বাংলা একাডেমি প্রমিত বাংলার 5টা নিয়ম লেখুন, আমি ডাইরেক্ট গ্যাসাং গ্যাসাং অতৎসম তৎসম মিলাই লিখে দিয়ে আসবো, তাহলে তো হয়ে গেল। আর যদি আলাদা তৎসম করতে হয় তৎসমে লিখে ফেলবো, আবার যদি আলাদা অতৎসম বলে অতৎসমে লিখে আসবো। তার অতৎসম, অতৎসম শব্দে, অতৎসম শব্দে এই মূর্ধন্য ন, অতৎসম শব্দে মূর্ধন্য ন এবং এই মূর্ধন্য স, অতৎসম শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করা যাবে না, করা যাবে না। আর একটা নিয়ম লেখেন স্যার, দিল হবে না দিলও হবে, দিলও বানানো ওকার হবে। আর দিল আছে, যখন দিল লিখবেন দিল একটা আছে। আর সে আমাকে কথা দিল, মেয়েটি আমাকে কথা দিল যে সে আমাকে ছাড়া বিয়ে করবে না, এখানে দিল বানান লয় ওকার লিখতে হবে। আর দিল মানে আর একটা আছে হৃদয়, সেখানে দশকের দিল ও দিল। ওকে, কিভাবে বানান তো এটা? কয় দীর্ঘিকার, কিভাবে বানান? কখনো রস্বইকার হয় না, কিভাবে কয় দীর্ঘিকার? আর স্কুল, স্কুল পর্যায়ে 2, আজকের এই ক্লাস কাদের জন্য? এই বানানের নিয়ম সবার জন্য। আপনি নিবন্ধন দেন, কোনো লিখিত চাকরি পরীক্ষা দেন, সবার ক্ষেত্রে কাজে লাগবে এগুলো। তাহলে একটা 4 নম্বর নিয়মটা কি? অতৎসম শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। অতৎসম অর্থাৎ কোনো দেশি শব্দে আপনি মূর্ধন্য ন মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না। কোনো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দেও আপনি মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। এবং কোনো বিদেশি শব্দের বানানেও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, যেমন, যেমন কি লিখবেন? দু একটা শব্দ লেখেন অতঃসম। যেমন দেখেন, আমরা কর্নেল, এটা একটা বিদেশি শব্দ, সুতরাং কর্নেল বানানটা আমরা দন্তনা দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? দন্তনা দিয়ে লিখবো, এই মূর্ধন্য ব্যবহার করব না। কর্নেল। এবার দেখেন ফার্নিচার, ফার্নিচার বানানটা আমি দন্তনা দিয়ে লিখবো, আমি মূর্ধন্য দিয়ে লিখবো না, কারণ ইংরেজি শব্দ। এবার দেখেন গভর্নর, এগুলো প্রিলি পরীক্ষায় আসে,
এই বানানগুলো, গভর্নর বানানটা আমি দন্তনা দিয়ে লিখবো কারণ এটা বিদেশি শব্দ। তার কর্নেল, ফার্নিচার, গভর্নর। এবার দেখেন মডার্ন, মডার্ন বানানটা আমরা দন্তনা দিয়ে লিখবো, এই যে পুরো মাত্রা, তাহলে মডার্ন বানানটা আমরা দন্তনা দিয়ে লিখবো। এখানে হর্ন বাজানো যাবে না, হর্ন বানানো দন্তনা, হর্ন বানানো। এবার ফুড কর্নার, ফুড কর্নার, কর্নার বানানে ক, দন্তনা আকার কর্নার, এগুলো সব হলো বিদেশি শব্দ। এই জন্য আল কোরআন, এই যে আল কোরআন, কোরআন বানানো কিন্তু কি দন্তনা, কারণ এগুলো বিদেশি শব্দ। তাহলে কর্নেল, ফার্নিচার, গভর্নর, মডার্ন, হর্ন, কর্নার। দ্রুত লেখো, দ্রুত 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 লেখো। পপি রানী, অগ্নিকন্যা, 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 দ্রুত লেখ স্যার, নেট সমস্যা করতেছে। আমার এখানে তো নেট ঠিক আছে, তোমার এখানে হয়তো সমস্যা করতে পারে। আমার এখানে নেট ঠিক আছে, আমার এখানে নেট ঠিক আছে তো। তাহলে অতঃসম শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য সা, ঠিক আছে, মূর্ধন্য সা ব্যবহার করা যাবে না, যেমন কর্নেল, ফার্নিচার, গভর্নর, মডার্ন, হর্ন, কর্নার। রানী বানানটা এখানে ঢুকে দিতে পারেন, কারণ রানীও কি অতঃসম শব্দ। হ্যাঁ, এরপরে হ্যাঁ কোরআন বানানটা দন্ত না। এরপরে আমরা যদি দুই একটা মূর্ধন্য স দিয়ে উদাহরণ লিখি, যেমন দুই একটা মূর্ধন্য স দিয়ে উদাহরণ দিতে পারেন, এটা বিদেশি শব্দ হয় না। যেমন স দিয়ে যদি আমরা বলি স্টার, স্টার বানানটা আমরা দন্ত স দিয়ে লিখতে হবে, মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। স্টোর, এটাও মূর্ধন্য স ব্যবহার করা যায়, স্টোর। স্টেশন, এগুলো সব দন্ত স দিয়ে লিখতে হবে, স্টেশন। স্টিমার, স্টিমার, দেখছেন। এবার দেখেন ফটোস্টাট, ফটো, ফটো, শর্টস্টা জফলা আকার ট, ফটোস্টাট, দেখছেন। ফার, তাহলে স্টার, ডাস্টার, মাস্টার, পোস্টার, পয়কার পো, শয়টাস্টা আকারা, পোস্টার। ডাস্টার, ডাস্টার বানটাও কি দন্তসা, এগুলো কোনো সময় মূর্ধন্যসা ব্যবহার করা যাবে না। ডাস্টার, মাস্টার, পোস্টার, স্টার, ফটোস্টার, এগুলো সব দন্তসা দিয়ে লিখতে হবে। পোশাক বানানটা পয়কার পো, শয়কার সা ক, তালবসা দিয়ে লিখতে হবে, মূর্ধন্যসা ব্যবহার করা যাবে না, মনে থাকবে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। বরিশাল ছেলেরা দেখতে সুন্দর হয়, এটা কোনো কথা? বরিশালের ছেলে দেখতে সুন্দর হয়, সোহান লিখছে মাইয়েরাই বেশি সুন্দর। ভাই মাইয়েরা কেমন সুন্দর, কুচকুচে সুন্দর নাকি দিশাহীন যাত্রী? এটা কোনো কথা? হ্যাঁ। এবার লেখেন মশলা, শরবত, আরো দু একটা বানান লেখেন। মশলা, এবার লেখেন শরবত, মশলা, শরবত, এগুলো কিন্তু সবই কি, এগুলো সবই হলো বিদেশি শব্দ, তার বিদেশি বানানে মূর্ধন্য স হয় না। তোমার পপি রানী, তোমার বিদেশি বানানটাই ভুল, বিদেশি বানান রস্বইকার হবে। তাহলে আমরা কি লিখলাম, এগুলা সব। তাহলে অতৎসম শব্দের বানানে কখনো মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। বরিশালের মানুষ অনেক চালাক। ওরে বাবারে, আরো কিছু কবা কও, যে বরিশালীরা কতটা খারাপ, কও কও কও, আরো কও, দ্রুত বলো। আচ্ছা, এবার 5 নাম্বার বানানটা লেখো। এটার নিয়মটা অনেক আগে শিখেছি, যে অতৎসম শব্দ, এই যে অনুস্বার, অনুস্বার এবং ও, অনুস্বার এবং উ, এই দুইটা সম্পর্কে আমরা জানবো। এটা অতৎসম শব্দের বানানের নিয়মের ভিতরে পড়ছে। তো আমরা লিখতে পারি স্বাভাবিক উচ্চারণে, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু অনুস্বারের সঙ্গে, কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে, কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে, স্বরধ্বনি যুক্ত হলে, কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হলে, স্বরধ্বনি উচ্চারিত হলে ও হবে। 5 নম্বর নিয়মটা লিখে রাখেন, দ্রুত দ্রুত। এই আজাইরা কথাবার্তা, এরা পড়াশোনা বাদ দিয়া খালি কি সুন্দর। ভাই আল্লাহর সৃষ্টির জীব সবই সুন্দর। সুন্দর বলতে আপনারা কি বুঝান আমি জানি না। মনে করেন একটা ছেলে অনেক হ্যান্ডসাম, অনেক কিউট, অনেক সুন্দর, যেমন জায়েদ খান, বরিশালে বলা, এ দেখতে অনেক সুন্দর, বডি বিল্ডার, কিন্তু তার ক্যারেক্টার ঢিলা। তার এই যে দেখেন, তার যদি ক্যারেক্টারটা ঢিলা হয়, তাহলে কি তার সৌন্দর্য কোনো দাম আছে? একটা মেয়ে অনেক সুন্দরী, অনেক কিউট, অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট, পুরা ক্রাশ,
কিন্তু লাভ হবে কি, ওই মেয়েটার ক্যারেক্টার যদি ঢিলা হয় তাহলে তার ওই সৌন্দর্যের কোনো দাম নাই। আপনারা সুন্দর বলবেন যাদের ক্যারেক্টার ভালো। আপনি দেখবেন যে অনেকে কি করে, লেবাস ধরে থাকে, বিভিন্ন ধর্মের ভিতরে দেখবেন লেবাসধারী, এতে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সব ধর্মে দেখবেন লেবাসধারী কিছু শয়তান আছে। এগুলা মনে করে লেবাস ধরে বসে থাকে, মনে হয় যেন এ অনেক ভালো। আমরা বলি অনেক কিউট, অনেক ব্যবহার, অনেক ভালো, তার সুনাম কইতে কইতে মুখে ফেনা তুলে পারে, অথচ দেখবেন সে একটা চোর, দেখবেন একটা লুচ্চা। তা আমি মনে করি নাসির স্যার দেখতে অনেক ভালো লাগে না, আমার ক্যারেক্টার যদি ঢিলা হয়, আমি যদি চোরের খাতা আমার নাম থাকে, তাহলে তুমি আমার কোনো লাভ আছে, আমার এই সৌন্দর্যের কোনো কোনো দাম আছে? এই জন্য কাউকে চেহারা দেখে বা কোনো অঞ্চল দেখে কাউকে আপনারা ওইরকম সুন্দর বা এইসব বলা যাবে না। মানুষ সুন্দর হয় কিভাবে? তার চরিত্রের ধারা, তার চরিত্রের মাধ্যমে মানুষ একজন সুন্দর হয়। সুন্দর মানুষ তার আচার ব্যবহার ভালো হতে হবে, তার মানে প্রকৃত মানে কি, প্রকৃত একজন জ্ঞানী হতে হবে একজন, সে একজন হতে পারে মানে আপনারা সবসময় চেহারা সুন্দর দেখলি মানুষ সুন্দর বলি, একদম মিথ্যা কথা। এইগুলো করা যাবে না। মানুষ মনের দিক থেকেও সুন্দর হতে, ভেরি গুড ভেরি গুড, এটাই তো স্যার। রং বানান কি হবে? রং রং রং। তা দেখো স্বাভাবিক নিয়মটা দেখো, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে উম ব্যবহার করতে হবে। এই 5 নাম্বার নিয়ম। কোলন চিহ্ন মানে যেমন যেমন লিখে দেন, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, যেমন স্বাভাবিক উচ্চারণ রং, এই হলো রং বানান, র অনুস্বার রং লেখেন, রং বানান লেখেন, র অনুস্বার রং, যেমন রং। এরপর লেখেন রং, আর কি লিখবো? শিং, শিং মাছ খাবেন, আমার শিং মাছ খুব ফেভারেট। রং শিং, এগুলো স্বাভাবিক উচ্চারণ, রং শিং। কয় শোনো, তুমি এমন ঢং করো যেন কিছুই বুঝো না, তুমি এমন ঢং করতেছো যেন কিছুই বুঝো না, এরকম রং শিং ঢং, তুমি এমন করতেছো যেন কিছুই বুঝো না, এরকম। তা এরকম রং শিং ঢং, এগুলো কি? এগুলো হলো স্বাভাবিক উচ্চারণ, লিখছেন এগুলো? এবার লেখেন ব্যাং, বয়জাফলা আকার অনুসার ব্যাং, তাহলে রং শিং ঢং ব্যাং। এবার লেখেন আড়ং, সরেয়া ডয়বিদ্যু র অনুসার আড়ং। এগুলো হলো স্বাভাবিক উচ্চারণ, দ্রুত লেখো। তাই স্বাভাবিক উচ্চারণে কি হবে স্যার? আষাঢ়ে লবণ থাকতে হবে। তোমার লবণ বানানো হয় না এদিনা, তা লেখো যেমন রং, রং বানানটা ভুল করবা না, শিং ঢং ব্যাং আরং। ক্লিয়ার? এগুলো স্বাভাবিক উচ্চারণ অনুসার। এরপর বলেছি অনুসারের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হলে উম হবে। যেমন একটা বলতে পারবো লুঙ্গি, ই আসতেছে, যেমন লুঙ্গি, এই লুঙ্গি বানানে অনুসার হবে না কেন? এই যে লুঙ্গি, লুঙ্গি হলো ফার্সি শব্দ, ইরান, লুঙ্গি শেষে ই আসতেছে, এই জন্য লুঙ্গি বানানটা উ হবে, লুঙ্গি। ঠিক আছে? এবার দেখেন জঙ্গি, জ উমগঙ্গায় রস্বইকার, জঙ্গি রস্বইকার আসতেছে, তাই না? আসতেছে। আশঙ্কা আসতেছে, সুতরাং আশঙ্কা বানানে সরেয়া স উমকাঙ্কা আকার, আশঙ্কা। তারপর গঙ্গা নদী, গঙ্গা আসতেছে, সুতরাং গঙ্গা বানানে গ উমগঙ্গায় আকার, গঙ্গা। আমার মন অনেক চাঙ্গা আজকে, মন আমার কি চাঙ্গা, তা চয়কা চা উমগঙ্গায় আকার চাঙ্গা। এগুলো আপনি অনুস্বার দিয়ে লিখতে পারবেন না। আতিয়ার রহমান, ব্যবসা বানান কোনটা হবে? বয়জা ফলায় আকার হবে ব্যবসা। ব্যবসা বানান আগে আমি শিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, ব্যবসা বানান বয়জা ফলায় আকার ব দন্ত স আকার, এলো ব্যবসা। ব্যবসা বানানটা লেখেন দ্রুত, এই নিয়মটা লেখা শেষ হলে বলেন দ্রুত স্যার আমরা কিভাবে বানানগুলা শুদ্ধ করতে পারি। প্র্যাকটিস করতে হবে, বানান রীতির ক্লাসগুলো করতে হবে, আর আমাদের লেকচার শিটে বানানের লেকচার শিট কাছে থাকতে হবে। লেখেন গঙ্গা, চাঙ্গা, ভাঙ্গা, বাঙালি বা বাঙালি, বাঙালি বা বাঙালি। স্যার শ্রেণী, শ্রেণী কোন বানানটা হবে? রস্বইকার, শ্রেণী বানানটা রস্বইকার, শ্রেণী বানান রস্বইকার। দুটো নিয়মটা লেখা শেষ। তাহলে আমরা অতৎসম শব্দের বানানের 5টা নিয়ম আমরা লিখে ফেললাম। কয়টা নিয়ম? 5টা বানান আমরা কিন্তু লিখে ফেলেছি। আরো একটা লেখেন, 6 নাম্বার লেখেন, যদি 5টা মনে না থাকে 6 নাম্বার লেখেন।
অতৎসম শব্দে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। তাহলে কি লিখলাম? অতৎসম শব্দে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। অতৎসম শব্দে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন এই যে চা রস, এবার লিখতাম এই যে চয়কা চা উপরে কমা দিতাম, বা দুজন, এই যে 10 কে 2 দিয়া জন, এরকম লিখতাম। এভাবে লেখা যাবে না, লিখতে হবে দুজন। স্যার এই বানানগুলো কি বইয়ে দেয়া আছে? সব আছে আমাদের জব মেডিসিনের বইয়ে, নাই এমন কোনো কোথাও নাই। লিখছেন? ও এটা তো ঊর্ধ্ব কমা লিখছি, এটা তো আরই না। যেমন চট, চট, এখানে কি হলো? হর্ষ চিহ্ন বলি কোটায় নিচে যে দেয়, এই অতঃসম শব্দে হর্ষ চিহ্ন দেয়া যাবে না। কয় কট খাইছে, কট, এখানে হর্ষ চিহ্ন দেয়া যাবে না। আচ্ছা আমাদের একটা দেখেন জব মেডিসিন থেকে একটা গেল, সেটা হলো যে আপনাদের যে একটা অফার চলতেছে, আপনারা যারা নিবন্ধন প্রিলি এবং লিখিত কোর্সে যারা ভর্তি হবেন তাদের কিন্তু অফার চলতেছে। এপ্রিলের লিখিত অফারটা আপনারা লুফে নেন। যারা লিখিততে দুর্বল আছে, আপনার সাবজেক্টে লিখিত কোর্সটা আগে যদি করা থাকে, আপনি প্রিলিতে পাশ করবেন, আপনার তেমন পড়াশোনা করা লাগবে না, মন থাকবে ফুরফুরে। স্যার লুঙ্গি কি বার্মিস নাকি ফার্সি? লুঙ্গি হলো ফার্সি শব্দ, ফার্সি। অপশনে ফার্সি না থাকলে তখন আপনি কি করবেন? তখন বার্মিস মারে দিয়েছেন, কিন্তু প্রকৃত পক্ষে লুঙ্গি হলো ফার্সি শব্দ। দ্রুত লেখেন। হ্যাঁ, চট কট এগুলো লেখেন। টাক ঢিস ফটফট, টাক ফটফট, ফটাফট। দ্রুত লেখেন, কয়েকটা ইত্যাদি দিয়ে দেন দ্রুত। জস, তাহলে এগুলা কোনো হর্ষ চিহ্ন দেয়া যাবে না। তাহলে আমরা কি লিখলাম? অতৎসম শব্দে হর্ষ চিহ্ন যথাসম্ভব কি বর্জন করতে হবে। তাহলে জস এর নিচে কোনো হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। চট এখানে কোনো হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। কট এখানে কোনো হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। টাক এখানে কোনো হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। ফট এসব শব্দে কোনো হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। স্যার জব মেডিসিন লেকচার শিট কত? আমরা লেকচার শিট তো বিক্রি করি না, এগুলো তো ফ্রি দেই আমরা। জব মেডিসিনের লেকচার শিট কখনো বিক্রি হয় না, এগুলো ফ্রি। তাহলে এইগুলা লিখলাম। তো অতৎসম শব্দে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। 7 নাম্বার নিয়মটাও লেখো, আরো একটা নিয়ম লিখে রাখো। অতৎসম, তাহলে আপনাদের 5টা পরীক্ষায় লিখে আসতে সুবিধা হবে। অতৎসম শব্দে কি লেখা যায়? অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা, অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। দ্রুত লেখেন। অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা যথাসম্ভব কি বর্জন করতে হবে। দ্রুত লেখেন। যেমন দুজন, 400, দুজন। এবার কি লেখেন? দুজন 400। বলে, বলে। ঠিক আছে, এগুলো লেখেন দ্রুত। স্যার শীট পাইনি তো। আরে পাবানে, পিছনে একটু টানেন। পিছনে একটু টানেন। নুরুল ইসলাম কি টানবো বলো তো? চাল অথবা চাউল? চাল, ব্র্যাকেটে লেখেন চাউল। তাই দেখেন, অতৎসম শব্দে ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। এগুলো আমরা আগে এভাবে লিখতাম, এই ঊর্ধ্ব কমাটা এখন আর দেয়া যাবে না। 400 এগুলা কমা দিয়া এরকম লিখতাম, 400 এগুলা লেখা যাবে না। তাহলে ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করতে হবে। স্যার ও কি অধ্যহ ঊর্ধ্ব কমা কি? প্লিজ উপরে যে কমাটা দেয় ওইটা। স্যার লেখা বোঝা যায় না, এই রাজীব মিয়া লেখাই বুঝে না। রাজীব মিয়া তোমার যে কি করুম আল্লাহ জানে। হ্যাঁ,
তা অতৎসম শব্দে ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে। ঊর্ধ্বকমা এই উপরে একটা কমা থাকে, ওইটা বর্জন করতে হবে। আমরা 7 নাম্বার নিয়মটা লিখে ফেললাম। অতৎসম শব্দের বানানে 7টা নিয়ম লেখাই দিলাম। আসলে লেখা কয়টা? মূলত আমাদের 5টা নিয়ম লিখতে হবে, আমরা 7টা নিয়ম লিখে ফেললাম। কয়টা নিয়ম? 7টা নিয়ম লিখে ফেললাম। ওকে, এবারে দেখেন 8 নাম্বার নিয়মটা দেখেন। এবার একটু তৎসম লেখাই দিই। তৎসম শব্দের বানানের শেষে বিসর্গ থাকবে না। স্যার 19তম নিবন্ধন সার্কুলার কবে হতে পারে? স্যার জুমের ক্লাসগুলো কিভাবে পাবো? তোমার কিভাবে বানানটা আগে কয় দীর্ঘের দাও, আগে কয় দীর্ঘের দিয়ে বানানটা ঠিক করে লেখো বানান রীতির ক্লাসে, তারপর লিখে দেই। লেখেন শব্দের শেষে বিসর্গ থাকবে না। তাহলে তৎসম শব্দের বানানে, তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে এই যে বিসর্গ থাকবে না। এটা কিন্তু তৎসম শব্দের বানানের নিয়ম লেখাচ্ছি। তাহলে আমরা কি লিখলাম? তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। একটা জিনিস কি, যারা লিখিত কোর্সে ভর্তি হয়েছেন না তারা নিশ্চিত চাকরি পাবেন। কেমনে জানেন? প্রশ্ন সবই কমন পাবে। যে সাজেশনটা আমরা লিখিত দিয়ে দিলাম, এই সাজেশন ধরে ধরে পড়বেন আর হ্যান্ড নোট পড়বেন, দেখবেন এমনি পারবেন। তা তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, মনে থাকবে। এই যে আমি আগেই শিখাইছি, তেমন এই যে এমনের পর কোলন চিহ্ন বিসর্গ ব্যবহার করা যাবে না। যাবে না। এই যে যেমনই বলি, যেমনের শেষে কি আপনি বিসর্গ ব্যবহার করতে পারবেন না। তা যেমন তারপর দু একটা দিই। প্রথমত, এই প্রথমত শব্দের শেষে বিসর্গ বসায়, এগুলো ব্যবহার করা যাবে না। প্রথমত, এই যে দ্বিতীয়ত, এই যে এরকম আমরা বিসর্গ বসাই, এগুলা ব্যবহার করা যাবে না। প্রথমত বস্তুত, এগুলা মনে থাকবে, এগুলা ব্যবহার করা যাবে না। কার্যত, ক্রমশ, এই যে কার্যত, ক্রমশ, এই যে বিষয়গুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না বা বিসর্গ থাকবে না। যেমন প্রথমত, দ্বিতীয়ত, কার্যত, ক্রমশ, এরকম। এগুলা স্যার একটা চাকরি খুবই দরকার, সবারই দরকার। স্যার সাজেশনটা কোথায় পাবো? স্যার যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনাদেরকে সাজেশনটা সবাইকে দিয়ে দেওয়া হবে। আর হ্যান্ড নোটের সাথে এই সাজেশন হ্যান্ড নোটের সাথেও পাঠিয়ে দেওয়া হবে। সাজেশনটা হ্যান্ড নোটের সাথেও বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, চিন্তার কারণ নাই। তাহলে 8 নাম্বার নিয়মটা শেষ। দেখেন, তবে আপনি কোনো শব্দের শেষে আসলে কি এই বিসর্গ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। তবে মনোভাব সূচক দুই একটা শব্দে ব্যবহার করা যায়। যেমন আমরা যদি বলি উফ পায়ে বড্ড লেগেছে, এই একটা বিসর্গ দেওয়া, আহ দুষ্ট কথাকার ছাড়ো না, এই যে এভাবে দুই একটা ব্যবহার করা যায়। ঠিক আছে, ছি তুমি এত খারাপ, এক্ষেত্রে ব্যবহার করা যায় বাহ, বাহ তুমি কত সুন্দর, এরকম দুই একটা শব্দে ব্যবহার করা যেতে পারে। দ্রুত লেখা, দ্রুত 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 দ্রুত। তার বিসর্গ, কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে আমরা কি লিখলাম? আমি আগে বলেছি কোনো শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, তবে এই দুই একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। মনোভাব সূচক শব্দে যেন উহ পায়ে বড্ড লেগেছে, আবার কি আহ, আমরা মনোভাব সূচক বাক্য, ছি তুমি এত খারাপ, বাহ কি সুন্দর। এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? দুই একটা জায়গায় বিসর্গ ব্যবহার করতে পারবো। স্যার একটু দয়া করে বলুন 19তম নিয়মিত সার্কুলার কবে হতে পারে? ভাই আমরাও তো আপনাদের মতো খালি আশায় রাখি আপনাদেরকে সার্কুলার আসতে। আমরা যতদূর জানতে পারি যে রোজার ভিতরে অনেকগুলো সার্কুলার দিবে, প্রাইমারি শুনতেছি, নিবন্ধন শুনতেছি। আমরা তো যদি না দেয় তাহলে আমরা কি যাই তাদের পিটাইতে পারবো? বলেন, আমরা কি যাই তাদের মারতে পারবো? কিন্তু আপনি কি সার্কুলার না দিলে জীবনে পড়বেন না? আপনার যদি চাকরি না থাকে, আপনি এই পড়াশোনাটাই বাদ দেন, বাদ দিয়ে আপনি বিজনেস করেন, আপনি বিদেশে চলে যান। কিন্তু বাংলাদেশে যদি বসবাস করতে হয় আর যদি চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে পড়াশোনাটা করতে হবে আগে। কারণ প্রতি বছর কিন্তু আপনার চাকরি সার্কুলার না হলে কি হয়, এই প্রতিনিয়ত বেকাররা কিন্তু ইউনিভার্সিটিতে চাকরি মানে পড়াশোনা শেষ করে কিন্তু বের হচ্ছে। এটা সবসময় মাথার ভিতরে গেঁথে রাখেন। আপনার পড়াশোনাটা করতে হবে।
লিখছেন লিখছেন? স্যার একটু দয়া করে বল। আচ্ছা, মাহমুদ হোসেন হাইলাইটস পেয়েছি স্যার। মুন্নি কি মুনি শঙ্কর স্যার রোমান্টিক কথা বলেন। আহ সি বাহ। এই যে আরিফা একটু রোমান্টিক বাক্য দিছে, উ আহ শুরু করে দিছে। আচ্ছা কামরুজ্জামান বলছে স্যার ডয় বিন্দু একটা জিনিস খেয়াল রাখেন, এই আমরা ডাক্তার লিখি, ডয়কার ডা কয়টা ডাক্তার, এটা লিখবেন ডয়কার ডা দিয়া ডট চিহ্ন। যদি ডক্টরের ডিগ্রি কেউ লাভ করেন ড দিয়া একটা ডট দেন। যদি মোহাম্মদ, এই মোহাম্মদ আছে না, এই মোহাম্মদটা এটাও কি, এটাও লিখতে হবে ময়কার ম দিয়া ডট। বুঝছেন? অর্থাৎ একটা শব্দ ভেঙে ফেললে, কোনো শব্দ যদি শর্টকাট লিখতে চান সেক্ষেত্রে ডট চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন অ্যাডভোকেট, এটাও আপনি শর্টকাট লিখতে পারেন, অ্যাড ভয়কার ভো কয়কার কে অ্যাডভোকেট, এটা লিখতে পারেন অর্থাৎ হলো আকার একটা ডট চিহ্ন। দ্রুত লেখেন। আচ্ছা নিয়মটা ক্লিয়ার? স্যার আমি মাস্টার শেষ করেছি, রুবেল হোসেন রংপুরে কারমাইকেল থেকে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট। এখন কি আমি জব মেডিসিনে কি আমার ডিপার্টমেন্ট রিটেন কোর্সের আছে? আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসলামিক ইতিহাস ও সংস্কৃত আছে, আপনারা লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের লিখিত কোর্স বাংলা আছে, স্কুল পর্যায়ে 2 আছে, স্কুল 1 আছে, ইংরেজি আছে, ভূগোল আছে, মানে রাষ্ট্রবিজ্ঞান আছে, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, গণিত আছে, সব সাবজেক্টই আছে, শুধু ফিলোসফি আর ফিলোসফি নেই। চারু ও কারুকলা আছে, আমাদের শারীরিক শিক্ষা আছে। আপনারা আগে যারা অ্যাডভান্স করে রাখবেন তাদের জন্য কিন্তু বেটার। এই যারা দেখেন এই লিখিত ক্লাসগুলো আগে করে রাখে তাদের কাছে লিখিত পরীক্ষা তেমন কোনো ব্যাপারই না। তাহলে দেখেন এই যে মোহাম্মদ, এটা লেখা যাবে না, এই মোহাম্মদ শব্দটা আমরা এভাবে লিখি ময়কার ম হয়কার হা ময়মদ মোহাম্মদ। এটা শর্টকাট লিখতে হলে ময়কার মো দিয়ে একটা ডট চিহ্ন দিবেন। ডাক্তার শর্টকাট লিখতে গেলে ডয়কার ডা দিয়ে ডট দিবেন। ডক্টর লিখতে ড দিয়ে ডট দিবেন। অ্যাডভোকেট শর্টকাট লিখতে গেলে অ্যাড দিয়ে ডট দিবেন। এই যে প্রাইভেট কোম্পানি লিমিটেড, প্রাইভেট প্রাইভেট, এটা যদি শর্টকাট লিখে দেন পয়রা ফলা ডট চিহ্ন। তারপর কোম্পানি কয়কার কো প্রাইভেট কোম্পানি, কোম্পানি শর্টকাট লিখতে গেলে কয়কার কো দিয়ে একটা ডট চিহ্ন। লিমিটেড, প্রাইভেট কোম্পানি লিমিটেড, এটা যদি শর্টকাট লিখতে লয়সকে লি দিয়ে ডট চিহ্ন। ক্লিয়ার সবাই? এটা লিখছেন? লিখছেন স্যার কাল জুম ক্লাস করতে পারেন, এখন ক্লাস কিভাবে পাবো? আপনি ফোন দেন। স্যার ব্যবসা শিক্ষা আছে, ব্যবসা শিক্ষা আছে 509 একটু কল দেন। যারা জুম ক্লাস করতে পারেন না 509 কল দেন। ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনা আছে, আরবি আছে, সোহেল রানা আরবি আছে, ব্যবস্থাপনা আছে, সবগুলাই নোট খাতা, সবাই নোট খাতা পাবেন, সবাই নোট খাতা পাবেন, দ্রুত লেখেন। আচ্ছা এটা কি লিখছেন? লেখা শেষ? এটা কি বুঝছেন লেখা শেষ কিনা এটা? স্যার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের লিখিত কোর্স আছে, আছে। ব্যবসা শিক্ষা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং আছে, লিখিত কোর্স আছে, আমি তো বললাম আছে আছে আছে। আচ্ছা কে কোন সাবজেক্টে পাশ করছেন একটু কমেন্ট করেন তো। কে কোন সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করছেন একটু বলেন। কে কোন সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করছেন একটু কমেন্ট করেন, একটু দেখি। নয় নম্বরে তৎসম শব্দে রেফের পরে, তৎসম শব্দে তৎসম শব্দে বা ওই, আচ্ছা এটা শর্টকাট লিখে দিই, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দিতে হবে না, রেফের পরে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দিতে হবে না, রেফের পরে ব্যঞ্জন বর্ণে দিতে। স্যার জুওলজি, হ্যাঁ জুওলজি আমাদের জামির ইসলাম জুওলজি আছে, নাদিরা সুলতানা ইতিহাস আমাদের আছে, মার্কেটিং আছে, তারপর হাবিবা, ওরে বাবারে ভোরের শিশির বাংলা, বাংলা তো আছেই, শিউলি খান ফার্মাসি, ফার্মাসি আমাদের নাই, ফার্মাসিতে ফার্মাসি সাবজেক্টে কিন্তু কোনো লিখিত কোর্স নাই এবং আপনার নিবন্ধনও নাই। এরপর দেখি আমাদের জুওলজি, জুওলজি আছে, জুওলজি আমাদের আছে, মৌসুমি মৌ, আতিয়ার রহমান বোটানিও আমাদের আছে, বাংলা তো আছেই, সাদিয়া ইসলাম ফিজিক্স, ফিজিক্স আছে, ফিজিক্স শাহপরান বাংলা, বাংলা যারা আছেন এত টেনশন করেন কেন, বাংলা লিখিত কলেজ পর্যায়ে ভর্তি হন, স্কুল পর্যায়ে অথবা স্কুল পর্যায়ে একটু জীবনে ফেল করতেন না। স্যার আয়েশা পাঠশালা, আমি ইসলাম ইতিহাস, লতিফুর রহমান স্যার আমি অ্যাকাউন্টিং, অগ্নিকন্যা স্যার আমি এখনো কোচি আছি কারণ আমার এখনো অনার্স কমপ্লিট হয়নি।
অর্থনীতি সাবজেক্ট থেকে স্নাতক শেষ করছি, ভেরি গুড। অর্থনীতি আছে, ইসলাম ইতিহাস আছে, দেখি দেখি বিবিএ প্লাস এমবিএ অ্যাকাউন্টিং, মাশাআল্লাহ অ্যাকাউন্টিং আমাদের আছে, কিন্তু অ্যাকাউন্টিং এর টিচার কিন্তু জোস। যারা অ্যাকাউন্টিং কোর্সে লিখিত কোর্সে ভর্তি আছেন তারা হয়তো জানেন যে আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা কত সুন্দর হয়। অ্যাকাউন্টিং লিখিত কোর্সটা খুবই ভালো। স্যার আল হাদিস কিভাবে আছে? আল হাদিস আছে, আমাদের হাদিস আছে। মনোবিজ্ঞান, গোলাম সরার মনোবিজ্ঞান আমাদের লিখিত কোর্স এখনো নেই, ইনশাল্লাহ চালু হলে আপনাদেরকে জানাবো। আর ফিলোসফিটাও আমাদের নেই, চালু হলে আপনাদেরকে জানাবো। আইসিটি নিবন্ধন করতে, আইসিটি নিবন্ধন লিখিত আছে আমাদের, আইসিটি নিবন্ধন আছে। সোহেল রানা, আমাদের অ্যারাবিক আছে, অ্যারাবিকের টিচার জোস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি পড়ান আমাদের অ্যারাবিক সাবজেক্টটা জোস। অ্যারাবিকে গত বছর তো আমাদের মনে হয় যে যারা লিখিততে ভর্তি ছিল তার 98% পাস করে ফেলছে। দেখে দেখে বিবি এমবিএ ফিনান্স আছে আমাদের, ফিনান্স ডিসেন্সাদি, পলিটিক্যাল সায়েন্স আছে, তাফসির আছে আমাদের, তাফসির আমাদের আছে। আল শেখ শেষ হয়নি, পলিটিক্যাল সায়েন্স বাবা শুনেছিটকু, সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ সমাজকর্ম আমাদের আছে, কিন্তু সোশ্যাল ওয়ার্ক আমাদের আছে। যাই হোক, সবাইকে বলবো যে আপনারা একটা কাজ করেন, যারা ইকোনমিক্স আছে আমাদের, একটা কথা হলো যে যাদের চাকরি লাগবে সবাইকে বলি, আপনাকে অনেকে মনে করেন যে আদর্শ অনেকই দিবে এই অনলাইনে, কিন্তু চাকরিটা কেউ দিয়ে দিবে না, চাকরিটা কেউ দিয়ে দিবে না, এইটাই হলো আসল কথা, এটাই হলো আসল কথা। আপনাদের অনেক মোটিভেশন অনেক দেওয়া হয়, সবাই চেষ্টা করে বিভিন্ন মোটিভেশন দিয়ে আপনাদেরকে যে কোনো কোর্সে ভর্তি করাতে, কিন্তু একটাবার আপনি যাচাই করবেন তারপর ভর্তি হবেন, এটাই হলো আসল কথা। আপনার যদি চাকরি লাগে, আপনার মেধা যদি অতটা ভালো না থাকে, আর আমি সবাইকে বলি যারা অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন তাদের নিবন্ধন লিখিত কোর্স করার দরকার নেই। যারা অনার্স লেভেলে ফার্স্ট ক্লাস পেয়েছেন তারা এমনি আপনার সাবজেক্ট সম্পর্কে বস, আপনার কোনো লিখিত কোর্স করার দরকার নাই। আপনি পারলে আপনি নিবন্ধন প্রিলি কোর্সটা করেন, নিবন্ধন প্রিলি কোর্সটা করেন। আর যারা মনে করে অনার্সে ফাঁকি দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা দয়া করে একটু পড়াশোনা করেন, নাহলে পাশ করতে পারবেন না। যারা স্কুল এইচএসসি পাস আছেন, যারা এইচএসসি পাস আছেন তারাও তো দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, দিবেন না? দিবেন, কিন্তু তারাই কিন্তু নিবন্ধন পরীক্ষা দিবেন, তারাও নিবন্ধন পরীক্ষা দিবেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, স্কুল পর্যায়ে 2 যারা পরীক্ষা দিবেন তারা বাংলায় 50 নম্বর, ইংরেজি 50 নম্বর, অবশ্যই লিখিত ক্লাস করবেন। এই ভুলেও আপনারা এমসিকিউ সলভ করেন না, কারণ আপনার নিবন্ধন লিখিততে কোথাও কোনো এমসিকিউ আসবে না, আসবে না, আসবে না, আসবে না। সুতরাং ইংরেজিও আপনি এমসিকিউ সলভ করেন না, করেন না, করেন না নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য। বাংলাও কোনো ওই এমসিকিউ সলভ করবেন না, করবেন না, করবেন না, মনে থাকে জানো। নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য স্কুল পর্যায়ে 2 যারা এইচএসসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই ইংরেজি 50 এবং বাংলা 50 নম্বর পড়াশোনা করবেন, মনে থাকে যেন। এছাড়া যারা স্কুল পর্যায়ে দিবেন, যার যে সাবজেক্ট আছে সাবজেক্টের পড়াশোনা করবেন। যদি সামাজিক বিজ্ঞান অনুষদের হন তাহলে আপনাকে 10টা সাবজেক্ট লিখিত পড়তে হবে। আপনি কলেজ পর্যায়ে যদি প্রভাষক পর্যায়ে দেন, আপনার যে সাবজেক্ট ওই সাবজেক্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। ক্লিয়ার? কলেজের রিটেন ক্লাস কবে? কলেজের রিটেন ক্লাস হবে, এই যে ধারাবাহিক নিশ্চিত। হ্যাঁ, বিজ্ঞান কোর্স আছে তো স্কুল পর্যায়ে, আছে আছে আছে। স্যার আমার মাস্টার্সে 3.73। বাহ সোহেল রানা, ভালোই তো, তুমি তো হিরো, অনেক কিছুই তো পারো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ধরতে লেখেন, আচ্ছা লেখো। তাহলে আমরা কি লিখলাম? রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, এই জিনিসটা আমরা এখনই ব্যবহার করি না। যেমন দেখো, আমরা আগে কিন্তু ব্যবহার করতাম এরকম সূর্য, এখন কিন্তু এটা হবে না, এখন এর পরিবর্তে আমাদের ব্যবহৃত এরকম সূর্য। আগে কিন্তু আমরা লিখলাম কার্য, এরকম জফলা দিতাম, এখন হবে কয়কারে কাজ, জয়রাফলা কার্য। এবার ধ ময়রে ধর্ম, জফলা ছিল, এখন দিতে হবে ধ ময়রে ধর্ম। এই জন্য এগুলা এগুলা হলো ভুল, এগুলা ভুল, এটা হলো শুদ্ধ। তাহলে তৎসম শব্দের এই যে দেখেন, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। স্যার কিছু একটা সুজন আছে আমাদের ডিমোটিভ করে, স্যার কিছু আত্মীয় স্বজন আছে আমাদের ডিমোটিভেট করে, এইসব পড়া দিয়ে নাকি কোনো জব হবে না। তবে এই কথাটা যে বলছে খারাপ বলে নাই, তোমাদের কথাটা যে আত্মীয় স্বজন বলছে যে এই পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না, কথা কিন্তু খারাপ বলে নাই ভাই। আপনার আত্মীয় স্বজন কেউ আপনার ভালো চায়, কেউ খারাপ চায়, এটাই স্বাভাবিক, তবে কথা কিন্তু সত্য বলছে। আপনি শুধু এমসিকিউ সলভ কইরা আপনি কিচ্ছু, আপনারা মনে করেন আমাদের আমরা অধিকাংশ ফ্রি ক্লাসগুলো আমরা এমসিকিউ সলভ করাই,
এটা জাস্ট এমসিকিউ গুলো সলভ করাই। কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টরা কেউ বলতে পারবেন, আমাদের একজনে বলেন যে আমাদের পেইড ব্যাচের ভিতরে কখনো এমসিকিউ সলভ করানো হয় কিনা? আমাদের পেইড ব্যাচের ভিতরে কোনো এমসিকিউ সলভ করানো হয় না, সব বেসিক, সব বেসিক, সব বেসিক। এখানে কথা যে আপনি বলছেন খারাপ বলেন না, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি এমসিকিউ সলভ করেন আপনার জীবনও চাকরি হইতো না। আপনার আত্মীয় স্বজন যা বলছে 100% সত্য কথা বলছে, যে আপনি যতই এমসিকিউ সলভ যতগুলা আমরা করাই ওইগুলো পড়লে আপনার চাকরি হইতো না। আপনি 80% কি 70% আপনার কভার হয়ে যেতে পারে প্রিলি পরীক্ষাগুলোতে, কিন্তু বাস্তবে কোনো আউটপুট আসবে না। আপনি বিসিএস পরীক্ষা দিবেন, খালি প্রশ্ন সলভ করবেন আর বিসিএস ক্যাডার হবেন, প্রিলিতে টিকবেন, এত সোজা, এত সোজা। বিসিএস এ 200 নম্বরের ভিতরে 100টা এমসিকিউ মনে করেন বড় একটা জব সলিউশনও যদি আপনি সলভ করেন, তারপরে 200-র ভিতরে আপনি কমন পাবেন 100 পাবেন কমন, 200-র ভিতরে 100 এমসিকিউ কমন পাবেন বিসিএস এ। আর বাকিগুলো সব মৌলিক থেকে দিবে, বেসিক থেকে দিবে। আপনি প্রাইমারি পরীক্ষায় 75 নম্বরের ভিতরে ধরেন 40টা প্রশ্ন হুবহু তুলে দিল, কয়টা প্রশ্ন? 40টা প্রশ্ন হুবহু তুলে দেবে বিগত সাল থেকে। বাকিগুলো দেখবেন ঘুরাবে ঘুরাবে, বেসিক থেকে বানাবে, তখনই আপনি কট খেয়ে যাবেন। এবার দেখবেন যে নিবন্ধন পরীক্ষার পিলি বলেন, নিবন্ধন পরীক্ষা সেম জিনিস, আপনি দেখবেন ওরকম 30টা 100-র ভিতরে 30টা এমসিকিউ একদম পানির মতো সহজ দিবে, আর বাকিগুলা দেখবেন ঘুরাবে 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 ঘুরাবে। এই জন্য বেসিক জানা দরকার, বেসিক না হলে আপনি কখনোই পারবেন না। এই জন্য হাবিব আলী জি স্যার পেইড ব্যাচে বেসিক ক্লাস হয়, বেসিক অলরাউন্ডার হতে হবে। এই যে দেখেন সোহেল রানা বলছে বেসিকে যদি অলরাউন্ডার না হন আপনি কখনোই হবেন না। আপনাকে একটু বলি, আপনি এই যে দেখেন 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড যত চাকরি আছে, এই সমস্ত চাকরি পরীক্ষায় আপনি যদি ম্যাথ লিখিত না করেন, ম্যাথ লিখিত না করলে আপনার জীবনও চাকরি হইতো না। লিখিত ম্যাথ না পারলে চাকরি হবে না, হবে না, হবে না। লিখিত ইংলিশ, এই যে ইংলিশ, ইংলিশ আপনি যদি লিখিত পরীক্ষার জন্য আপনি ইংলিশ যদি আপনি বেসিক না জানেন, আপনার জীবন ইংলিশে আপনি পাস করবেন না। এখানে আপনাকে দেখেন যে কোনো চাকরি পরীক্ষা যান, এই অন্তর্বর্তীকালীন সম্পর্ক সম্পর্কে, পদ্মা সেতু সম্পর্কে আপনার ইংরেজিতে লিখতে বলে, এই যে ইংরেজিতে লিখতে বলে, আপনি কি মুখস্থ করবেন এগুলা? সম্ভব? এগুলো তো বানাই লিখতে হয় ইংলিশ। ফ্রি হ্যান্ড রাইটিং আপনার ট্রান্সলেশন পার্ট আসবে, এটা কি মুখস্থ করলে হয়? মুখস্থ করলে একটা দুইটা হয়তো কাকতালি হবে, কতগুলো ট্রান্সলেশন আপনি মুখস্থ করবেন? আপনি অনুবাদ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো কয়টা মুখস্থ করবেন? মনে করেন একজন স্যার কি করলো, ইংরেজি পড়াইলো, তিনি আপনাকে এতগুলো অনুবাদ দিলে, 100 অনুবাদ দিল, ওখান থেকেও কমান পড়বে না, ওখান থেকেও কমান পড়বে না। এটা এসএসসি বা এইচএসসি পরীক্ষা না যে বিগত সালে বোর্ডগুলো পড়ে গেলাম ওই অনুবাদটা মনে হয় কমান পড়বে। আপনি মনে করলেন যে বিসিএস পরীক্ষা আপনি দিতে গেলেন, লিখিত পরীক্ষা, আমি একটা সাজেশন দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, জীবনও কমন পড়তো না। এই অনুবাদ কখনো কমন পড়ে না, ট্রান্সলেশন এগুলো দুই একটা কমন পড়ে। এই জন্য বললাম ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশে এগুলো খুবই কি বেসিক জানতে হয়। আপনি ভয়েসের জন্য বেসিক্সে জানেন এমনি পারবেন, তেমনি ম্যাথমেটিক্সে আপনি যদি বেসিক ক্লাস করেন, শুধু শর্টকাট ম্যাথ করেন না, ম্যাথ বেসিক শেখেন। এই দুইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনার চাকরি, এই দুইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে অধিকাংশই আপনাদের চাকরি। মিলাই দেখেন। মৌসুমী মৌসা শাস্ত্র ইসলাম বিশেষ ভর্তি আছি, ক্লাসগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। মিহির ভাইয়ের ক্লাস চাই, মিহির ভাই তো ক্লাস নেয়। স্যার ডিগ্রি করলে কি উন্মুক্ত থেকে কোনো বিষয় হয়? এটা আমি ফোন দিও আমাকে, বুঝছি না তোমার কথা। জি ভাইয়া, জবের পড়া আলাদা, জবের পড়া সম্পূর্ণ আলাদা, আলাদা 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 আলাদা, জবের পড়া সম্পূর্ণ আলাদা। সবাইকে বলি সকালবেলা উঠা এই ম্যাথের উপর গুরুত্ব দাও, ম্যাথের উপরে গুরুত্ব, সকালবেলা ম্যাথের উপর গুরুত্ব দাও। ইংরেজি ভোকাবুলারি মুখস্থ করো, বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করো, ভোকাবুলারি মুখস্থ করো। এরপর ফ্রি হ্যান্ড রাইটিং স্পোকেনের মতো যে জিনিসগুলো আছে, ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ কোন কোনগুলো আসে এগুলোর দিকে নজর দেন, তাহলে চাকরি হবে। স্যার নিবন্ধন কোর্সে ভর্তি কত টাকা লাগবে? স্যার আমি নিবন্ধন কোর্সে ভর্তি আছি, প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি। আচ্ছা আমি বলে দিব না আপনাদেরকে। তাই যাই হোক, আমরা 9টা নিয়ম শিখলাম। কয়টা? 9টা। এখান থেকে বাংলা বানানের নিয়ম আপনি যে কোনো পরীক্ষার জন্য পারবেন পারবেন পারবেন। দ্রুত। আচ্ছা লিখছেন? আর একটা নিয়ম 10 নাম্বার নিয়ম লেখাই দিই, 10 নাম্বার নিয়মটা লিখে শেষ করে দিব। সন্ধির ক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে অনুস্বার এর জায়গায়, অনুসন্ধির ক্ষেত্রে অনুস্বারের জায়গায়
ম হবে, কি হবে? সন্ধির ক্ষেত্রে শর্টকাট লিখে দিলাম নিয়মটা, সন্ধির ক্ষেত্রে অনুস্বরের জায়গায় ম হবে, কি হবে? ম হবে। যেমন দেখো ভয়ঙ্কর, ভয়ঙ্কর, এটা যখন ভাঙবো অনুস্বর পরে ম বসাবো, ভ অন্তস্থিয়া ম হর্ষিল, ভয়ম যোগ কর সমান সমান ভয়ঙ্কর। অহংকার, এই যে অনুস্বার আছে পরিবর্তে ম বসাই দিবা, অহ ম হর্ষিল, অহম যোগ কার, অহংকার। সঙ্গীত, এই যে অনুস্বার আছে এর পরিবর্তে ম বসাই দাও, সংযোগ গীত। তো সন্ধুর ক্ষেত্রে অনুস্বারের পরিবর্তে কি বসাবেন? তা নিবন্ধনের সাম্প্রতিক প্রশ্ন আসে কয়টা? নিবন্ধন প্রিলিতে সাম্প্রতিক প্রশ্ন কম আসে, 5-6টা আসে। ওগুলো আমরা শেষের দিক দিয়ে আমাদের জিকে মিহির স্যার পড়াই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওগুলো সাম্প্রতিক একটা মিহির স্যার পড়াই দিব, তাহলে আপনি পারবেন, এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই হলো আমাদের, তাহলে আজকে আমরা শিখলাম যে এই যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মগুলো শিখলাম। এগুলো নোট খাতাও পেয়ে যাবেন আপনারা সবাই। তারপর নিয়মগুলো জাস্ট বুঝাই দিলাম। যারা বাংলা কোর্সে লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা এই হ্যান্ড নোটগুলো পাবেন। যদি না উঠেই থাকেন কোনো সমস্যা নয়, জাস্ট আপনাদের বুঝাই দিলাম। হ্যান্ড নোটে এগুলো সুন্দর মতো দেয়া থাকবে, এগুলো সেখানে এমনিতেই পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে বললাম যারা এতক্ষণ ক্লাস করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বলতেছি এই নিবন্ধন লিখিত, নিবন্ধন লিখিত প্লাস প্রিলি, এই দুইটা কোর্স, নিবন্ধন প্লাস প্রিলি দুইটা কোর্স একত্রে, এটা আপনি করতে পারেন। অথবা নিবন্ধন শুধু লিখিত কোর্সটাও করতে পারেন, যে আমি স্যার প্রিলি পারি কিন্তু বারবার শুধু লিখিত পরীক্ষায় ফেল করি, আপনি শুধু লিখিত কোর্সটা করতে পারেন। অথবা আপনি নিবন্ধন প্রিলি অথবা 19তম নিবন্ধন কি 19তম নিবন্ধন প্রিলি শুধু এটা করতে পারেন। তাহলে এটা করলে দেখেন 19তম নিবন্ধন প্রিলি, এটা হলো যারা ফাউন্ডেশন কোর্স যারা নিবন্ধন আছেন, এই কোর্সটা আমাদের 1500 টাকা করে দিলাম আজকে, অফারে 1500 টাকা করে দিলাম। ফাউন্ডেশন কোর্সটা কমাই দিলাম। নিবন্ধন শুধু লিখিত, এই নিবন্ধন লিখিত কিন্তু 3000 টাকা ছিল, এটা 2000 টাকা না, 2000 টাকা কেটে দিলাম, এটা আজকে 1500 টাকা করে দিলাম। আর নিবন্ধন লিখিত প্লাস প্রিলি এই দুইটা যদি একসাথে করেন, নিবন্ধন লিখিত প্লাস কি 3500 টাকা বাদ, এটা 3500 টাকা বাদ দিয়া আমি কত, নিবন্ধন লিখিত প্লাস প্রিলি এটা আমি 2500 টাকা করে দিলাম, 1000 টাকা মাইনাস, অর্থাৎ এটা ছিল 3500, এটা কেটে 2500 করে দিলাম। নিবন্ধন প্রিলি প্লাস লিখিত যদি একসাথে করেন, চিন্তা করেন এখানে দুইটা হাইলাইটস পাবেন, দুই সেট হাইলাইটসের দামই তো আছে 2000 টাকা, দুই সেট হাইলাইটসের দামই আছে 2000 টাকা। আর নিবন্ধন শুধু, এই যে দেখেন এগুলোর জন্য কিন্তু বই কিন্তু আছে, বই সবাই সুন্দরবন কুরিয়ারে পাইয়া যাবেন। আর নিবন্ধন শুধু লিখিত 2000 টাকা, এটা অফার আজকের জন্য 1500 টাকা দিয়ে দিলাম। আর 19তম নিবন্ধন প্রিলি এটাও আপনাদের ফাউন্ডেশন কোর্স, এটাও আমরা কমাইয়া 1500 টাকা করে দিলাম। এটা 2000 টাকা ফাউন্ডেশনটা ছিল, এটা আমরা কাইটা আপনাকে 1500 টাকা করে দিলাম। ক্লিয়ার সবাই? স্যার আমি স্কুল এবং স্কুল পর্যায়ে দুইটা নিবন্ধন করা যাবে? যাবে। কবিতা আক্তার যাবে, দুইটা কোর্স করা যাবে। স্যার রিটেন কোর্স এক্সামগুলা কিভাবে হবে স্যার প্লিজ জানাবেন। এটা হবে যখন আপনার নিবন্ধন লিখিত পরীক্ষাগুলো হবে একদম শেষের দিকে, অর্থাৎ যখন আপনি প্রিলিতে পাশ করবেন তখন আমরা মডেল টেস্ট পরীক্ষা নিব। এই আপনারা পরীক্ষা দিবেন অনলাইনে, যারা আমাদের যে সারা বাংলাদেশের শাখাগুলো আছে ওই শাখাগুলোতে গিয়ে আপনি সরাসরি লিখিত পরীক্ষা দিয়ে আসতে পারবেন। আর যাদের আশেপাশে আমাদের কোনো অফলাইন শাখা নেই সেখানে আপনারা অনলাইনে আপনারা পরীক্ষা দিবেন, অনলাইনে পরীক্ষা দিয়ে ছবি তুলে আমাদেরকে মানে পাঠিয়ে দিবেন। স্যার পেইড বেজের জন্য কি কোনো অফার আছে? এখানে পেইড বেজের একই জিনিস, এটা একদম কমাই দিছি নিবন্ধনে। পেইড বেজের যদি 19তম নিবন্ধন লিখিততে ভর্তি হন তাদের আর কি বলবো, 1500 টাকা সবাই রে করে দিছি। এটা তো আজকের দিনের অফারটা, 1500 টাকা সবাই রে করে দিছি। এটা নতুন পুরাতন নাই, সবার জন্য লিখিত কোর্স সবার জন্য 1500 টাকা করে দেখেন, নতুন পুরাতন নাই, সবার জন্য দিয়ে দিছি আজকে অফারটা, এটা সবার জন্য। স্যার আমরা যারা অন্য কোর্সে ভর্তি আছি আমাদের জন্য একটু অফার দেন স্যার প্লিজ। না, লিখিত কোর্সে এখানে কোনো অফার নাই,
এখানে কোনো অফার নাই, তবে লিখিত প্রিলি প্লাস এই লিখিত নিবন্ধ, লিখিত প্লাস প্রিলি, এটা 2500 টাকা। যারা অন্য কোনো কোর্সে ভর্তি আছেন হয়তো 100-200 টাকা আপনার কাছে কম নিতে পারে। তারপর আমাদের হটলাইন যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে করে দেন 01901 01901 01901 519 519 519 501। এই যে নম্বরগুলো আছে 01901 এই নম্বরগুলোতে হটলাইনে কল দিবেন। ওকে স্যার, বিজ্ঞান কম্পিউটারের জন্য বাজারে কোন বই ভালো হবে? বিজ্ঞান বই কিনা লাগবে কেন? বই তো আমরাই দিয়ে দিই। কোন এই যে নিবন্ধন লিখিত তো ভর্তি হবে, আপনি যে সাবজেক্ট, আমাদের টিচাররাই তো আপনাদের হ্যান্ড নোট বানাই দিতেছে। বাজারে যত গাইড বই আছে সব মিলাইয়াই তো কম্বিনেশন করে তারা গাইড বই বানাই দিতেছে, তাই না? তারপর আবার বই কিনতে হবে কেন কোন? আচ্ছা দেখি আর কোন প্রশ্ন আছে? স্যার নিবন্ধনে ভর্তি আছি, আমি বইগুলো পাই নাই, 1 মাস ধরে ভর্তি হয়েছি। নিবন্ধনে নতুন পুরাতনটা নিতে হলে আজকে নিয়ে যাও। আর যদি নতুনটা নিতে হয়, নিবন্ধনে নতুন যদি নিতে হয় তাহলে 20 তারিখের জন্য ওয়েট করতে হবে। 20 তারিখ পাবা। হুমায়রা আফরিন, পুরাতনটা নিতে চাইলে এখনই নিতে পারো, নতুনগুলা নিতে চাইলে 20 তারিখ ওয়েট করতে হবে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখবেন, আপনি ভালো করে বুঝেন, যারা একবার নিবন্ধন লিখিত দিয়েছেন, যারা ফেল করছেন তারা বুঝেন কষ্ট কাহাকে বলে। আবার বলি, যাদের নিবন্ধন আগে থেকে প্রস্তুতি দরকার, অবশ্যই নিবন্ধন আগে থেকে করে রাখেন, পড়ে আগে রাখেন, যাতে আপনি নিবন্ধনে প্রিলি পাস করার সাথে সাথে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। ক্লিয়ার? আপনাকে আবারও বলতেছি, যদি হাতে সময় এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে, নিবন্ধন লিখিত কোর্সগুলো আগে থেকে করে রাখেন। আর আবার যাদের বলি যে প্রিলিতে সমস্যা আছে, প্রিলি কোর্সটাও নিবন্ধন করে রাখেন। অন্যান্য কোর্সেও আমাদের অফার চলতেছে, যারা 47-48 বিসিএসে ভর্তি হবেন, ফাউন্ডেশন আর আমাদের অফলাইনে ক্লাস করতে পারবেন। আমাদের অফলাইন ঠিকানা হলো মিরপুর 10 ফলপটি সামাদ ম্যানশন 4th তলা। এরপর ঢাকার বাইরে আমাদের শাখাগুলো হলো পটুয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা দৌলতপুর, খুলনা রয়্যাল মোড়, এবং আমাদের রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, বগুড়া, শেরপুর, জামালপুর, কক্সবাজার, এবং আমাদের ফরিদপুর, রাজবাড়ী। আর আমাদের কুমিল্লা শাখাটা উদ্বোধন হবে 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি আমাদের কুমিল্লা শাখার শুভ উদ্বোধন। এবার একটু লিখে দিই, 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি শুভ কি শুভ উদ্বোধন, বানাটা এখানে লিখে দিই, শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন কুমিল্লা শাখা, কুমিল্লা। তাহলে আমাদের কুমিল্লা শাখাটা উদ্বোধন হবে কবে? কুমিল্লা শাখাটা আমাদের উদ্বোধন হবে 24 ফেব্রুয়ারি, মনে থাকে যেন, 24 ফেব্রুয়ারি আমাদের কুমিল্লা শাখা উদ্বোধন হবে, অফলাইন শাখা কুমিল্লায়। আর আমাদের 1 তারিখ পহেলা রমজান উদ্বোধন হবে খুব সম্ভবত উত্তরা শাখা, ঢাকা উত্তরা শাখা। তাই যাই হোক, আমাদের 24শে ফেব্রুয়ারি উদ্বোধন হবে কুমিল্লা শাখা, জব মেডিসিন কুমিল্লা শাখা। বেশি বেশি চর্চা, ম্যাথের যে আমাদের টিচাররা বস টিচার। যাই হোক, এতক্ষণ যারা আমাদের ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হবেন আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার ভর্তির কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। কারো কোনো সমস্যা থাকলে আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ তারা যে কোনো একটা অফার পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।